আপনার ফার্স্ট চ্যাপ্টারের সময় কি আপনার ইঞ্জিনিয়ার ছিলেন ক্লাসে? আপনি ছিলেন? আপনি ছিলেন? সরি, লাস্ট ক্লাসে ছিলেন বলতে মঙ্গলবারের ক্লাসটা ছিলেন। আপনার ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার মঙ্গলবারের ক্লাসটা নিয়ে চ্যাপ্টার 1টা কভার করা হচ্ছিল। আজকে আমরা কভার করবো চ্যাপ্টার 2। আর আপনার একটা অ্যাসাইনমেন্ট ইআরপি আর গ্রুপে আপলোড করা আছে, কমপ্লিট করে ফেলেন। সব ডিরেকশন দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি ডিরেকশন ইজ গিভেন রিগার্ডিং দ্য অ্যাসাইনমেন্ট। বুঝতে কোনো সমস্যা হলে আপনার ক্লাস হোয়াটসঅ্যাপে, কারণ আমি কনসালটেশন নাই, আমি জাস্ট ক্লাস নিয়ে দেখে কিছু করতে পারি আর কি। বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে থরলি দেওয়া আছে, করে নিয়ে গেছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, আর একটা প্রেজেন্টেশন আছে। এটা এই ক্লাসের এই চ্যাপ্টার 2 স্টার্ট করবো। চ্যাপ্টার 2 টা কমপ্লিট হলে প্রেজেন্টেশনটা করবো। সো আমাদের আজকে আমরা উইল স্টার্ট উইথ চ্যাপ্টার 2. চ্যাপ্টার 2 ইজ crafting strategy and identification of opportunity and threats. Crafting strategy বলতে মানে কি? কি মনে হয় কি ভুল ঠিকের কোন ব্যাপার না, বলতে যেটা মনে হয় সেটাই বলেন। ক্রাফটিং স্ট্র্যাটেজি কথার মানে কি? স্ট্র্যাটেজি কথার মানে কি? ক্রাফট মানে কি? কাজ ক্রিয়েট করা, সরি, কোনো কিছু ক্রিয়েট করা। সমস্যা। ক্রাফটিং স্ট্র্যাটেজি হলো কৌশল তৈরি করা, কৌশল তৈরি করা, and identification of opportunity and threats. opportunity মানে কি? সুযোগ। threat মানে কি? শঙ্কা। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ কি? মানে বুঝতে পারতেছেন ইংলিশটা বাট বাংলা বলতে পারতেছেন না, রাইট? মানে এরকম একটা কিছুটা হচ্ছে। সো ক্রাফটিং স্ট্র্যাটেজি কি বললাম? কৌশল। আপনি তো বললেন স্ট্র্যাটেজি মানে কি বললাম? কৌশল নির্ধারণ। ক্রাফটিং স্ট্র্যাটেজি কৌশল নির্ধারণ। আর আইডেন্টিফিকেশন হচ্ছে খুঁজে বের করা। একটু শুনে তো সিচুয়েশন এখানে চলে আসে। সো ক্রাফটিং স্ট্র্যাটেজি হচ্ছে আস্তে আস্তে কৌশল নির্ধারণ করা, আর আইডেন্টিফিকেশন হচ্ছে কি খুঁজে বের করা। সুযোগ আশঙ্কা এটা খুঁজে বের করা, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন অফ অপরচুনিটি এন্ড থ্রেটস। সো আমরা এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভ 4টা আজকের দিনে। সো লার্নিং অবজেক্টিভ হলো এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস কভার করব। সো প্রথমটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই strategic crafting process and what are the key process involved at strategic crafting. আচ্ছা, আপনি তো লাস্ট ক্লাসটা ছিলেন না? সো লার্নিং অবজেক্ট প্রথমটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্র্যাটেজিক ক্রাফটিং প্রসেস, মানে কৌশল নির্ধারণের প্রসেসটা কি, and what are the key process involved in strategic crafting. What are the key process? কি কি উপায়ে strategic crafting processটা নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে what are the most important competitive corporate strategies required in competing in local and international market. তারপর হচ্ছে what do you understand by the term strategic move, timing and scope of business operation. একটা পর্যন্ত ধরবো, আর একটা শেয়ার করবো, and just question গুলি করলাম। So what do you understand by strategy crafting process and what are the key process
involved at strategic crafting process. Strategic crafting. So strategic crafting হইতেছে কি কৌশল নির্ধারণ করা। Strategic crafting. So strategic crafting is a process of formulating a deliberate plan to achieve long-term goal. Strategic crafting টা হইলো এমনভাবে কৌশল নির্ধারণটা হইলো আপনার দীর্ঘমেয়াদী একটা প্ল্যান বা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় আপনি নিজেকে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেই ক্ষেত্রে একটা প্ল্যান নির্ধারণ করা বাই গ্রাজুয়াল একটা প্ল্যান কিভাবে আপনি ওই লং টার্মে ওই প্ল্যানটা আপনি অ্যাচিভ করতে পারবেন, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক ক্রাফটিং। কোনো সমস্যা আছে বুঝতে? So it involves analyzing internal and external environment. বুঝিনি স্ট্র্যাটেজিক ক্রাফটিং কথাটার অর্থ হচ্ছে কৌশল নির্ধারণ করা। কৌশল নির্ধারণ কি হচ্ছে? প্রসেস অফ ফর্মুলেটিং এ ডেলিবারেট প্ল্যান টু অ্যাচিভ লং টার্ম গোল। একটা লং টার্ম একটা গোল অ্যাচিভ করার জন্য একটা ডেলিবারেট একটা প্ল্যান। আপনি একটা জিনিস আপনি লক্ষ্য নির্ধারণ করেন, আপনি এটা করতে চান। এটা করতে চান ডাজন্ট মিন আপনি কোনো প্ল্যানিং ছাড়া, কোনো সিস্টেম ছাড়া, কোনো বাই গ্রাজুয়াল বাই ডিফল্ট কাজটা হয়ে যাবে না। এটা তো প্ল্যান থাকতে হবে। দ্যাট ইজ ক্রাফটিং, স্ট্র্যাটেজিক ক্রাফটিং, কৌশল নির্ধারণ করে এগিয়ে যাওয়া। It involves analyzing internal and external environment. এটা কি? It involves কিসের সাথে? Analyzing internal and external environment of organization, defining clear objective. আপনার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি, এটা নির্ধারণ করতে হবে, and choosing the best course of action to gain a competitive advantage or fulfill a mission. এবং আপনাকে বেস্ট অ্যাকশন বা বেস্ট পসিবল ওয়েতে কাজটা করতে হবে। কেন? টু অ্যাচিভ ইওর মিশন অর টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক ক্রাফটিং। তো স্ট্র্যাটেজিক ক্রাফটিং এর কিছু প্রসেস আছে। প্রথমে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বলতে এখানে হচ্ছে ব্যবসার আশেপাশে যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এই অ্যানালাইসিস হচ্ছে। সেখানে হচ্ছে এক্সটার্নাল অ্যানালাইসিস। এক্সটার্নাল অ্যানালাইসিসটা কি? এক্সটার্নাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে পেস্টাল। এই জিনিসটা আপনারা বিবিএতে পড়ছেন। পেস্টাল অ্যানালাইসিস কি? এখানে পেস্টালের পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজি, এনভায়রনমেন্ট, লিগ্যাল, এই ক্ষেত্রগুলি পেস্টাল অ্যানালাইসিসে নির্ধারণ করা হয়। স্ট্র্যাটেজিক ক্ষেত্রে পেস্টালের মাধ্যমে এই প্রসেসগুলি বোঝার চেষ্টা করা হয়। একটা দেশের পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজি, এনভায়রনমেন্ট এবং লিগ্যাল প্রসেসগুলি বোঝার চেষ্টা করা হয়। কেন করা হয়? এটা বোঝার মাধ্যমে একটা স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষেত্রে বা একটা স্ট্র্যাটেজি প্ল্যান করার ক্ষেত্রে এটা কাজে লাগে, তার জন্য এটা ইউজ করা হয়। অলসো পোর্টারস 5 ফোর্স। পোর্টার 5 ফোর্স আপনাদের লাস্ট ক্লাসে পড়াইছি। এখানে হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস, বার্গেনিং পাওয়ার অফ বায়ার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, থ্রেট অফ সাবস্টিটিউট, ইন্ডাস্ট্রি রাইডার। এখানে থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস মানে আপনি যে ব্যবসাটা করতেছেন ওইখানে নতুন কোনো প্রতিযোগী এসে আপনার জন্য থ্রেট ক্রিয়েট করতে পারেন। বার্গেনিং পাওয়ার অফ বায়ার মানে আপনি একটা যে কফি বানান, এখন আপনার বার্গেনিং পাওয়ার মানে আপনার বায়ার যারা, আপনার কাস্টমার যারা, কফির যদি অপশন অনেক থাকে তার মানে কি আপনার বায়ারদের কিন্তু একটা বার্গেনিং পাওয়ার থাকতেছে। আপনার এখানে না হলে সে আরেক জায়গায় চলে যাবে। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার হচ্ছে আমি যে কফির দোকান দিচ্ছি, কফিটা নয় আমি এখানে বানাচ্ছি, বাট কফি ফাইনাল প্রোডাক্টটা করার ক্ষেত্রে তো আমার ব্যাকওয়ার্ডে যদি যাই, র ম্যাটেরিয়ালস আছে, চিনি আছে, দুধ আছে, কফি কাপ আছে, সবকিছু। তার মানে কি? বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। এখানে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার বলতে এটা বোঝাতে হচ্ছে। তারপর হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট। থ্রেট অফ সাবস্টিটিউট মানে আজকে আপনি এখানে আছেন, আপনার জায়গায় আরেকজন কেউ এসে যায়। আর ইন্ডাস্ট্রি রাইভালরি, ইন্ডাস্ট্রিতে যে প্রতিযোগিতা, এইটা হচ্ছে এই জিনিসগুলি কেন করা হয়? ইন্ডাস্ট্রি কম্পিটিশনটা বোঝার জন্য। কম্পিটিশনটা বোঝার পরেই তো আপনি স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন। আপনি তো কোনো কিছু না জেনে না শুনে তো আপনি একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন না। সো একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি নির্ধারণের ক্ষেত্রে আপনার পেস্টাল এবং পোর্টারস 5 ফোর্স এটা হেল্প করে। নেক্সট হচ্ছে ইন্টারনাল অ্যানালাইসিস। এখানে হচ্ছে ইভালুয়েট দ্য অর্গানাইজেশনস রিসোর্স। অর্গানাইজেশনের রিসোর্স কি কি আছে, ক্যাপাবিলিটিস। এই ক্যাপাবিলিটিস কথাটার অর্থ কি? ক্যাপাবিলিটিস সামর্থ্য, এন্ড উইকনেস, কোম্পানিটার দুর্বলতা কি।
এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম দুর্বলতা, কারো ম্যান পাওয়ারের সমস্যা, কারো ডিস্ট্রিবিউশনের সমস্যা, কারো ফান্ডিং এর সমস্যা, কারো মার্কেটিং এর সমস্যা, কারো টেকনোলজিতে সমস্যা, কারো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। সো এখানে ইভালুয়েট দ্য অর্গানাইজেশনস রিসোর্স, ক্যাপাবিলিটি এন্ড উইকনেস ইউজিং টুলস লাইক SWOT। এই জিনিসটা আপনারা করছেন এবং এই SWOT-টা আপনাদের অ্যাসাইনমেন্টে এই SWOT-এর একটা অংশ আছে। SWOT-এর মাধ্যমে কি হয়, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এগুলি বোঝা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে VRIO ফ্রেমওয়ার্ক, লাস্ট ক্লাসে আপনাদের পড়াইছি। VRIO হচ্ছে V ফর ভ্যালু। একটা আমি যে একটা কফি একটা ব্র্যান্ড দাঁড় করাইছি, আমার প্রোডাক্টটা কতটা ভ্যালুয়েবল, আমার যদি ভ্যালু না থাকে আমার প্রোডাক্ট কেউ খাবে না। তারপরে একটা হচ্ছে রেয়ারিটি, আমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য আছে কিনা যেটা আমাকে আমার কম্পিটিটরদের থেকে আলাদা করে, আদারওয়াইজ আমি মার্কেট তো বেশি দিন থাকতে পারি। রেয়ারিটি, RARITY। তারপরে হচ্ছে এইটার মানে এই আইটা হচ্ছে এটার বাংলাটা হচ্ছে বেসিক্যালি রেয়ারিটি, দুর্লভ, আর ইমিটেবিলিটি, অনুকরণযোগ্য নাকি। অনুকরণযোগ্য কথার মানে হচ্ছে অনুকরণযোগ্য হচ্ছে আমি যেই কফিটা বানাচ্ছি আমার দোকানের থ্রুতে, এখানে আমার বারিস্তা আছে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম বারিস্তা, রাইট, যারা দে টু মেক দ্য কফি। সো আমার যেই বারিস্তারা আছে দে আর ট্রেইন, তারা তো বাসা থেকে হঠাৎ করে চলে একটা করে নেই স্টার্ট মেকিং কফি। সো দে আর ট্রেইন, দে ডু হ্যাভ দ্য নলেজ অফ কফি মেকিং। সো আমার যেই ব্র্যান্ডটা বা আমার যে টেকনোলজি বা আমার যে ম্যান পাওয়ার, এইটা যদি অনায়াসে কেউ করে ফেলে তার মানে কি অনুকরণ করে ফেলছে। বাট আমার ইমিটেবিলিটি যদি না থাকে, অনুকরণ যদি ইজিলি করতে পারে, তাহলে কিন্তু আমার আর ভ্যালু থাকবে না। আর লাস্টটা হচ্ছে অর্গানাইজ, আমি যে কাজটা করতেছি এই কফির আউটলেটটা বা দোকানটা, ইট শুড বি ইন অর্গানাইজড ফরম্যাট, প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে, একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, তাহলে অর্গানাইজেশন দাঁড়াবে। এটা হচ্ছে VRIO ফ্রেমওয়ার্ক। দ্যাট মিন্স ইন্টারনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে SWOT এবং VRIO ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় কেন, টু মেক ক্রাফট স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ভিশন এন্ড মিশন ডেফিনিশন। সো ভিশনটা কি, ইট আর্টিকুলেটস দ্য ডেজায়ার্ড ফিউচার স্টেট অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন ফিউচারে কোথায় নিজেকে নিয়ে যেতে চায়, এই ভিশন মিশন জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। ইটস লিংকড উইথ ইওর প্রেজেন্টেশন, একটু পরে বুঝবেন। নেক্সট ইজ মিশন, ডেসক্রাইবস দ্য অর্গানাইজেশনস পারপাস, ভ্যালুজ এন্ড কি অবজেক্টিভ। একটা অর্গানাইজেশনের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি অবজেক্টিভটা কি, তারা কেন এক্সিস্ট করতেছে, তাদের কি মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে মিশনের অংশ। আমার মনে হয় ওই ক্লাসটাতে আপনারা সবাই ছিলেন, আপনারা তিনজন অ্যাটলিস্ট ছিলেন, আপনি ছিলেন না, উনিও ছিলেন, রাইট? সো ভিশন এন্ড মিশন ডেফিনিশন। তারপর হচ্ছে গোল সেটিং। গোল সেটিং কথাটার অর্থ কি? পড়ার দরকার নেই, এটা পড়ে কি বলবেন আপনি? গোল সেটিং কথাটার অর্থ মানে গোলটা সেট করা, গোলটা যেটা আমার উদ্দেশ্য কি আছে করতে সেট করা। সাপোজ আপনি এখান থেকে আপনি এখন বাজে 10:30, বাই 11:30 AM want to go to তেজগাঁও, সেক্ষেত্রে আপনাকে একটা গোল সেট করতে হবে। কিভাবে আপনি যাবেন? আপনি হেঁটে যাবেন না দৌড়ে যাবেন, না আপনি সাইকেলে যাবেন না গাড়িতে যাবেন, আপনি বাইকে যাবেন, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যাবেন, আপনি কতক্ষণ আগে আপনাকে পৌঁছে যেতে হবে। 11:30 ধরেন আপনার মিটিং, আপনাকে 11:15 পৌঁছে। সো আপনার কোনো একটা গোল সেট থাকতে হবে। সো এখানে হইতেছে সেট স্মার্ট গোলস, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। সো স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট। মেজারেবল মানে কি, ইট শুড বি মেজার্ড, পরিমাপ করতে হবে। অ্যাচিভেবল মানে কি, আপনি যদি বলেন যে 1 ঘন্টার মধ্যে আমি যাত্রাবাড়ি পৌঁছাতে চাই, ইটস কোয়াইট ইম্পসিবল। বাট আপনি যদি বলেন 1 ঘন্টার মধ্যে আই ওয়ান্ট টু বি ইন তেজগাঁও অর নোয়াখালী, ইট ইজ পসিবল। দেন রেলিভেন্ট হতে হবে, প্রাসঙ্গিক। আপনি বলেন 1 ঘন্টার মধ্যে আমি ইন্ডিয়ায় যেতে চাই বাইক চালায়, ইটস নট রেলিভেন্ট, এটা অপ্রাসঙ্গিক একটা ব্যাপার। এন্ড লাস্ট হচ্ছে টাইম বাউন্ড,
সময় সাপেক্ষ। সো স্মার্ট গোলটাকে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট, টাইম বাউন্ড হইতে হবে টু প্রোভাইড ডিরেকশন এন্ড মেজারেবল টার্গেট। কেন? টু প্রোভাইড ডিরেকশন, আপনাকে একটা ডিরেকশন দিবে এন্ড মেজারেবল টার্গেট। Next is strategic option generation. So brainstorm or model possible strategic choice. এখানে আপনাকে আপনার স্ট্র্যাটেজিক চয়েস গুলি কি এখানে আপনি নির্ধারণ করতে হবে। আপনার টার্গেট কি মার্কেট এক্সপেনশন? মার্কেট এক্সপেনশন মানে কি? আপনি বাড়াবেন মার্কেট। আপনার প্রোভারটা কি, আপনার টার্গেট কি ডাইভার্সিফিকেশন? মানে আজকে আপনি পানির ব্যবসা করতেছেন, কালকে আপনি টিস্যুর ব্যবসা করবেন, পরশুদিন আপনি ধরেন আপনি ডাইভারের ব্যবসা করবেন। সো আপনি বিজনেসটা আপনার ডাইভার্সিফাইড হবে। সাপোজ বসুন্ধরা গ্রুপের কথা বলি, দে হ্যাভ ভেরি ডাইভার্সিফাইড প্রোডাক্ট। দেন হচ্ছে ইনোভেশন, নাকি আপনি ইনোভেশনে আপনি নজর দিবেন, ইনোভেট করবেন। এইখানে আপনাকে আপনার পসিবল স্ট্র্যাটেজিক চয়েসগুলি আপনি কোন পন্থায় বা কোন ওয়েতে আগাবেন এটা ঠিক করতে হবে। নেক্সট ইজ স্ট্র্যাটেজি ইভালুয়েশন এন্ড সিলেকশন। এখানে স্ট্র্যাটেজিটাকে ইভালুয়েট করতে হবে এবং সিলেক্ট করতে হবে। ইভালুয়েট কথাটার অর্থ কি? মূল্যায়ন। সেখানে মূল্যায়ন করতে হবে এবং স্ট্র্যাটেজি চয়েস সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে অ্যাসেস ইচ অপশন ফিজিবিলিটি, সাস্টেইনেবিলিটি এন্ড অ্যাকসেপ্টেবিলিটি। ফিজিবিলিটি চেক করতে হবে, সুইটেবিলিটি দেখতে হবে, এটা কতটা সুইটেবল আপনার ব্যবসায়িক পরিবেশের সাথে বা আপনি যেখানে ব্যবসা করতেছেন ওইটার সাথে কতটা সুইটেবল। ফিজিবিলিটি মানে এটা কতটা ফিজিবল। এখন আপনি বাংলাদেশ মার্কেটে আপনি সাপোজ আপনি টি-শার্ট শার্ট বানাইলে আপনি বেচতে পারবেন, সাপোজ শোরুমে আপনি বললেন আপনি হচ্ছে গিয়ে কানাডার যে উইন্টার ক্লথ জ্যাকেট পরে আপনি এটা বেচবেন না, এটা তো ফিজিবল না, কেউ কিনবে না। ওই যে ওই বড় বড় ওভারকোট গুলি আছে না, আমি ওভারকোট বানাই, ওভারকোট সেল করব, আপনার ওভারকোট কয়টা বিক্রি করবেন? আপনার ওয়েদারের সাথে এটা যায় না, সো ইটস নট ফিজিবল ফর ইওর মার্কেট। আপনাকে সুইটেবিলিটি দেখতে হবে, এটা কতটা সুইটেবল আপনার সাথে। অলসো অ্যাকসেপ্টেবিলিটি, আপনি যদি ওভারকোট বানায় দোকানে দোকানে আপনি রাখেন, কয়টা মানুষ অ্যাকসেপ্ট করবে? দোকানদারি গ্রহণযোগ্য। হ্যাঁ, কি হতে পারে? সাপোজ 5 জন বান্ধবী মিলে বা 5 জন বন্ধু মিলে একটা কিনতে পারে, একটা কিনে তারা সেলফি তুলতে পারে বা গ্রুপ ছবি তুলতে পারে, দ্যাটস ইট। বাট এর থেকে বেশি অ্যাকসেপ্টেবিলিটি হবে না। নেক্সট হচ্ছে কনসিডার রিস্ক রিটার্ন অ্যালাইনমেন্ট উইথ ভ্যালুজ এন্ড রিসোর্স রিকোয়ারমেন্টস। এখানে আপনাকে রিস্ক রিটার্ন অ্যালাইনমেন্ট উইথ ভ্যালুজ এন্ড রিসোর্স রিকোয়ারমেন্টটাকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। একটা জিনিস, একটা প্ল্যান আপনি করলেন, এটাকে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, বাস্তবায়ন করতেছেন, দ্যাট ইজ সামনে বসেন। সো ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং হচ্ছে, এই কথা উনি বললো বাস্তবায়ন। বাস্তবায়নের ক্ষেত্রে how we will get it done, that is implementation plan. Develop action plan, allocate resources, assign responsibilities and define KPI, key performance indicator. So এখানে আপনার অ্যাকশন প্ল্যানটা কি হবে, কোন অ্যাকশনে আপনি আগাবেন, প্ল্যানিংটা থাকতে হবে। allocate resource, আপনার রিসোর্সটাকে আপনি কিভাবে সাজাবেন, you will formulate that. assign responsibilities, আপনি কিভাবে রেসপন্সিবিলিটিটা অ্যাসাইন করবেন। and define KPI, মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। যেমন আজকের যে ঘটনাটা, এটাও কিন্তু ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং এর সাথে যায়। সো এখানে কি অ্যাকশন প্ল্যান রেডি করা হয়েছে, কিভাবে whoever the party is তারা যা করতেছে তাদের একটা অ্যাকশন প্ল্যান আছে। allocate resource, মানুষ জোগাড় করা, বা ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন যা যা আছে, কেউ মহাখালীতে থাকবে, কেউ বনানীতে থাকবে, কেউ গুলশানে থাকবে, রিসোর্সটাকে তারা অ্যালোকেট করছে। অ্যাসাইন রেসপন্সিবিলিটিস, কেউ স্লোগান দিবে, কেউ নাচবে, কেউ ব্যানার নিয়ে আগায় যাবে। সো রেসপন্সিবিলিটিস এটা নির্ধারণ করা হয়েছে। এন্ড কেপিআই, কেপিআইটা কাদের ক্ষেত্রে? সাপোজ মহাখালীর যে মেইন সে কিরকম করছে, বনানীর যে মেইন সে কিরকম করছে, ধানমন্ডির যে মেইন সে কিরকম, এইভাবে এটা কি পারফরম্যান্স ইন্ডিকেটর তাদের ফিউচার ফলো করতে হবে।
নেক্সট হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল। সো এই যে বিষয়টা, এই যে ক্রাফটিং স্ট্র্যাটেজি, দিস ইজ ভেরি মাচ রিলেটেড টু ইওর প্র্যাকটিক্যাল লাইফ। নেক্সট হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল, ট্র্যাক প্রোগ্রেস ইউজিং কেপিআই এন্ড ফিডব্যাক লুপস। এখানে আপনি যে প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করলেন, করার পরে ইউ উইল ট্র্যাক ডাউন দ্য প্রোগ্রেস, কতটুকু আপনি অ্যাচিভ করতে পারছেন, এন্ড অলসো ফিডব্যাক, বুঝা আপনার হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট রাইট, আরো কিভাবে ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইওর গ্রোথ, এন্ড কন্ট্রাক্ট স্ট্র্যাটেজিক রিভিউ করা। এটা হতে পারে periodically to adjust tactics based on performance or changing circumstances. সো আপনার এখানে স্ট্র্যাটেজিক রিভিউ যখন আপনি করতেছেন, এটা উদ্দেশ্যটা কি? আপনার সমস্যাটাকে আপনার বুঝা, সমস্যা বুঝে এটাকে কিভাবে আপনার রুট হলে কাজ করা যায় ও কিভাবে আরো বেটার ওয়েতে পারফর্ম করা যায়, এইটা প্ল্যানিং করা বেসড অন পারফরম্যান্স চেক। সো দ্যাট ইজ এই টোটাল এটা ছিল স্ট্র্যাটেজিক ক্রাফটিং প্রসেস and what are the key process involved in strategic crafting. বুঝতে পারছেন? Next is what are the most important competitive corporate strategies required in competing in local and international market. আচ্ছা বলেন না, আপনি তো হাসতেছেন, কি বুঝলেন? হাসতেছেন, খারাপ কিছু না, বলেন না কি বুঝলেন? সমস্যা নেই, হাসিতে কোনো সমস্যা নেই। What are the most important competitive corporate strategies required in competing in local and international market? মানে লোকাল and international মার্কেটের মধ্যে যে ডিফারেন্সটা কত স্ট্র্যাটেজি বিজনেস করার ক্ষেত্রে, এটাই কিছুই না। আপনি কি বুঝলেন? ইউনিক প্রোডাক্ট আর মার্কেটে টিকে থাকার জন্য আমার নিউ ইনোভেশন বা ইন্টারন্যাশনালি মানে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট যেটা মার্কেটে ক্যাপচার করা বা ডিমান্ড আছে, ভিজুয়ালাইজ করা, অ্যাচিভ করার জন্য এই ইকোনমিক্স ক্লাস, ডিমান্ড আছে, সাপ্লাই আছে, ইকোনমিক্স ক্লাস। এখানে হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কর্পোরেট কম্পিটিটিভ কর্পোরেট স্ট্র্যাটেজি কি? আপনার প্রতিযোগিতার মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে, ইন্টারন্যাশনাল মার্কেট হোক আর লোকাল মার্কেট হোক, ওখানে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে যেটা আপনাকে আপনার পসিবল কম্পিটিটর যারা তাদের থেকে আপনাকে বেটার স্ট্যান্ড আউট করবে। দ্যাট ইজ ওয়াই দেন ইউ উইল হ্যাভ দ্য কম্পিটিটিভ কর্পোরেট অ্যাডভান্টেজ। আদারওয়াইজ তো এখন ইউ আর দ্য সেম ইফ ইউ ডিফাইন উইথ আদার কোম্পানি। So when competing in local and international market, companies typically adopt several basic competitive corporate strategies to gain and sustain an advantage. So basically যখন local and international market এ একটা অর্গানাইজেশন কাজ করে, তারা কিছু বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নেয়। কেন নেয়? যেন তারা নিজেদেরকে স্ট্যান্ড আউট করতে পারে in front of their competitors. কেন সেটা হচ্ছে? মানে মেইন উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি? মার্কেট ক্যাচ করা। হ্যাঁ, মার্কেট ক্যাচ করলে কি হবে? বলেন না যে প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট সেল করলে টাকা আসবে। এট দ্য এন্ড অফ দ্য ডে যে হোয়াট এভার দ্য অর্গানাইজেশন ইজ, তাদের মেইন অবজেক্টিভটা কি? বলেন লাউড প্লিজ। প্রোডাক্ট সেল করা। সো হ্যাঁ, যতই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হোক বা কর্পোরেট স্ট্র্যাটেজি হোক বা যতই নেওয়া হচ্ছে, কেন? টু স্ট্যান্ড আউট ইন ফ্রন্ট অফ দেয়ার কম্পিটিটরস, টু সেল দেয়ার প্রোডাক্টস বেটার। এই কারণেই তো কর্পোরেট স্ট্র্যাটেজি হোক আর মানে কম্পিটিটিভনেস আসতেছে। প্রতিযোগিতার মার্কেটে এমন ভাবে নিজেকে সামনে দাঁড় করানো যে এটা প্রুফ হয় দ্যাট কোম্পানি ইজ বেটার দ্যান আদার কম্পিটিটরস। সো এই ক্ষেত্রে কি কি ভাবে কাজ হয়? কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপের গোল থাকে অ্যাচিভ দ্য লোয়েস্ট প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট টু অফার লোয়ার প্রাইসেস দ্যান কম্পিটিটরস। এটা মানে কি? কম্পিটিটরকে কম প্রাইসে দেওয়া প্রোডাক্ট, এমন ভাবে লোয়েস্ট প্রোডাকশনে একটা প্রোডাক্ট দাঁড় করানো এবং ডিস্ট্রিবিউশন কস্টটাকে লোয়েস্ট ভাবে দাঁড় করানো,
যেন কম্পিটিটরদের থেকে তাদের প্রোডাক্টের প্রাইসটা কম হয় এবং ডিস্ট্রিবিউশনটাও এমন ভাবে হয় যেন লো কস্ট হয়, যেন কাস্টমারদের হাতে প্রোডাক্টটা পৌঁছাতে পারে। তখন বেনিফিটটা কি হবে? যখন হ্যাঁ সেল বেশি হবে। হ্যাঁ, সো অ্যাট্রাক্ট প্রাইস সেনসিটিভ কাস্টমারস এন্ড ডিটার নিউ এন্ট্রান্টস। এখানে যারা প্রাইস সেনসিটিভ কাস্টমার, প্রাইস নিয়ে যারা চিন্তিত, সেনসিটিভ যারা, তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে এবং ডিটার্স নিউ এন্ট্রান্টস, নতুন প্রতিযোগী যারা বা নতুন একটা অর্গানাইজেশন সাপোজ সে মার্কেটে নামতে চাচ্ছে বা কম্পিটিটর যারা আছে তাদেরকে প্রতিহত করতে পারবে। অ্যাপ্লিকেশন effective in both local and international context. যখন লোয়েস্ট প্রোডাকশন এবং লোয়েস্ট ডিস্ট্রিবিউশন কস্ট হবে তখন লোকাল মার্কেট হোক ইন্টারন্যাশনাল মার্কেট হোক দুইখানেই দে উইল পারফর্ম বেটার। সো কস্ট লিডারশিপ বলতে কি বুঝলেন? কম খরচে অধিক প্রোডাকশন, এমন ভাবে একটা প্রোডাক্ট দাঁড় করানো যেটা প্রোডাকশন কস্ট ইজ দ্য লোয়েস্ট, অলসো ডিস্ট্রিবিউশন কস্টটাকেও এমন ভাবে মিনিমাইজ করা যেন ফাইনাল একটা প্রোডাক্ট মার্কেট এন্ডে বা কাস্টমার এন্ডে সব থেকে কম দামে পৌঁছানো যায়। আচ্ছা, না বুঝলে ইউ হ্যাভ টু স্পিক আউট, দেয়ার ইজ নো আদার অপশন। আমি অ্যাকচুয়ালি আই ক্যান রিড মাইন্ড। না বুঝলে ইউ হ্যাভ টু টক। আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন কি বুঝছেন বলেন? বলেন। কম খরচে মার্কেটে হচ্ছে লোয়েস্ট প্রোডাক্টগুলো শুধু আনা, তারপরে আচ্ছা আপনি বলেন তো, আপনি দাঁড়ায় বলেন। আপনি হ্যাঁ, আপনি না, আপনার বলেন, আপনি জোরে বলেন, আপনার ভয়েস লাউড আছে, জোরে বলেন। কি বলছেন? হোয়াট ইজ কস্ট লিডারশিপ? একটা প্রোডাক্ট কম খরচে উৎপাদন করে এবং ডিস্ট্রিবিউশন কস্টটা সবথেকে লোয়েস্ট পয়েন্টে এনে সেল করে। বললে কি হবে? যেন প্রফিটটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজ হয়। প্রফিটের কথা পরে চিন্তা করেন, আগে চিন্তা করেন যে লোয়েস্ট কস্টে একটা প্রোডাক্ট মার্কেটে পৌঁছাচ্ছে। যেখানে সাপোজ 5টা ব্র্যান্ড, মাম, পীর, আর কি আছে, পানি, পুষ্টি, 5জন আছে। এখন ওকে ঠিক আছে, এখন 6th একটা ব্র্যান্ড আসলো, তার নাম হচ্ছে এবিসি। এবিসি প্রোডাকশন কস্টটা এমন ভাবে দাঁড় করানো যেন এমন ভাবে দাঁড় করানো যে প্রোডাক্টের প্রোডাকশন কস্ট ইজ দ্য লোয়েস্ট, অলসো ডিস্ট্রিবিউশন এমন ভাবে সাজানো যে ইট ইজ অলসো দ্য লোয়েস্ট। কেন? টু অ্যাচিভ দ্য মার্কেট। কেন? উদ্দেশ্যটা কি? টু সেল দ্য প্রোডাক্ট এট দ্য মার্কেট এট দ্য লোয়েস্ট রেট, দ্যাট ইজ কস্ট লিডারশিপ। দেন হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা কি? হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি? মার্কেটে যে স্ট্র্যাটেজিটা চলতেছে এক্সিস্ট করে ওটা থেকে কিন্তু কিছুটা ভিন্ন হয় নাই, বাট থ্যাঙ্কস ফর বলার জন্য, থ্যাঙ্কস পার্টিসিপেট করার জন্য, থ্যাঙ্কস। ইউ হ্যাভ টু ট্রাই ইট, ভুল হইতেই পারে। তো মার্কেট থেকে নিজেকে ডিফারেন্ট করার জন্য কি স্ট্র্যাটেজি? ওকে দেখি কি লেখা। এখানে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি হচ্ছে অফার ইউনিক প্রোডাক্ট সার্ভিস ভ্যালুড বাই কাস্টমার। ডিফারেন্ট প্রোডাক্ট সার্ভিস অফার করা, কেন? যেন ইট গেটস ভ্যালুড বাই কাস্টমার্স। At the end of the day, when a product is being valued by customers, তখন কোম্পানিটা they will be able to sell the product. প্রোডাক্টটা যখন সেল হবে, কাস্টমার যখন প্রোডাক্টটা ইউজ করবে, তখন প্রোডিউসার টাকা পাবে ফর সেলিং দ্য প্রোডাক্ট, তখন প্রফিট হবে। সো এখন একটা প্রোডিউসার যত ইউনিক প্রোডাক্ট বা যত ভ্যারাইটিসের প্রোডাক্টস মার্কেটে নিয়ে আসতে পারবে, ইটস বেটার ফর দেম। কারণ একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট দিয়ে টিকে থাকা ইজ টাফ। আপনি দেখবেন বড় বড় এফএমসিজি যারা আছে, নেসলে, ইউনিলিভার, বসুন্ধরা, এদের প্রোডাক্টের কিন্তু অভাব নাই, সব আছে। মানে টিস্যু আছে, ডাইপার আছে, চাল আছে, তেল আছে। ডিফারেন্সিয়েট তারা করতেছে
ইউনিক প্রোডাক্ট দিয়ে মার্কেটে, কারণ একটা দুইটা প্রোডাক্ট দিয়ে মার্কেটে টিকে থাকা যে পসিবল, ইটস ভেরি টাফ, দ্যাট ইজ নট পসিবল এনিমোর। ওই বাজারে দেখে একটা প্রোডাক্ট আছে, তার মালিক হচ্ছে আমার ফ্রেন্ড হাকিমপুরি জর্দা, প্রায় ওরা কনসিস্টেন্টলি 2006 থেকে 8 বা 10 পর্যন্ত তার বাবা ছিল হাইয়েস্ট ট্যাক্স পেয়ার বাংলাদেশে। সো তাদের প্রোডাক্ট হাকিমপুরি জর্দা, ঈগল জর্দা কি সব, বাট ঘটনা কি এখন কিন্তু আর ওই দিন নাই যে একটা প্রোডাক্ট নিয়ে মানুষ টিকে থাকতে পারবে। সো ওইসব এক্সাম্পল এখন আর এক্সাম্পল এখন ইটস এ কম্পিটিটিভ মার্কেট। 2025 ডাইভার্সিফাইড প্রোডাক্ট আসতে হবে, ইউনিক প্রোডাক্ট আসতে হবে, তাইলে মার্কেটে সাস্টেইন করতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। সো ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি হচ্ছে অফার ইউনিক প্রোডাক্ট সার্ভিসেস ভ্যালুড বাই কাস্টমার, বেনিফিট কি বিল্ডস ব্র্যান্ড লয়ালিটি এন্ড রিডিউসেস প্রাইস সেনসিটিভিটি। ব্র্যান্ড লয়ালিটিটা তৈরি হয় আর প্রাইস সেনসিটিভনেসটা দূর হয় যখন অনেক প্রোডাক্ট দেখেছি। অ্যাপ্লিকেশনটা কি ইটস ভাইটাল ইন ম্যাচিউর অর স্যাচুরেটেড মার্কেটস ওয়্যার ইনোভেশন এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি ম্যাটার। একটা ম্যাচিউর এবং স্যাচুরেটেড মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কাজে আসে। নেক্সট এটার एग्जांपल হচ্ছে Apple differentiates through design, user experience and an integrated ecosystem. Apple নিজেদেরকে এমন ভাবে ডিফারেন্সিয়েট করে কিভাবে থ্রু ডিজাইন, থ্রু ইউজার এক্সপেরিয়েন্স এন্ড ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম, তারা নিজেদেরকে মার্কেটে ডিফারেন্সিয়েট এই স্ট্র্যাটেজির মাধ্যমে নিজেদেরকে মার্কেটে নিয়ে আসতেছে। তারপর হচ্ছে ফোকাস নিশ স্ট্র্যাটেজি। এখানে টার্গেট হচ্ছে বসেন মানে ওখানে এত ফর্মালিটিস কিছু নেই। গোল হচ্ছে এখানে টার্গেট স্পেসিফিক সেগমেন্ট অর জিওগ্রাফিক মার্কেট উইথ টেইলার্ড অফার। এখানে নিশ মার্কেট বুঝাইতে বোঝাচ্ছে ফোকাস অন এ স্পেসিফিক টার্গেট মার্কেট। সবাই আপনার টার্গেট মার্কেটের অংশ না, স্পেসিফিক একটা নিশ মার্কেট, এটার আপনার কাস্টমার টার্গেট কাস্টমার হবে। এখানে এটা কি বেনিফিটটা কি? স্পেশালাইজেশন ইনক্রিজেস কাস্টমার লয়ালটি এন্ড রিডিউসেস ডিরেক্ট কম্পিটিশন। যখন আপনার স্পেশালাইজেশন আছে একটা প্রোডাক্টে, নিশ প্রোডাক্টে যখন কাজ করতেছেন, কাস্টমারের একটা লয়ালিটি কাজ করবে আপনার উপর এন্ড রিডিউসেস ডিরেক্ট কম্পিটিশন। এই প্রোডাক্ট তো সবাই বানাচ্ছে, সবাই তো এই মার্কেটে কাজ করছে। এরকম একটা প্রোডাক্টের উদাহরণ হচ্ছে আইফোন বড় কি প্রোডাক্ট, আপনারা বড়ি প্রোডাক্টের কথা চিন্তা করেন, দ্যাট ইজ জিরো ক্যাল। জিরো ক্যাল কি হচ্ছে চিনির সাবস্টিটিউট, জিরো ক্যাল। সো এখানে কি জিরো ক্যাল কিন্তু সবাই খাবে না, জিরো ক্যাল স্পেসিফিক টার্গেট মার্কেটের লোকজন জিরো ক্যালটা কনজিউম করবে। বা আরেকটা যদি বলি, একটা প্রোডাক্ট আছে স্টেভিয়া, আপনারা আমি জানি না স্টেভিয়া চিনেন কি চিনেন না, এটা হচ্ছে চিনির একটা সাবস্টিটিউট স্টেভিয়া। সো এই টার্গেট মার্কেটে কিন্তু সবাই করে না, এই টার্গেট মার্কেটে কিন্তু যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চায়, যারা একটু হেলথ কনসিয়াস, তারা সো এখানে অ্যাপ্লিকেশনটা কি পার্টিকুলারলি এফেক্টিভ ইন লোকালাইজড মার্কেট অর ইউনিক ইন্টারন্যাশনাল সেগমেন্ট। লোকালাইজড মার্কেট এবং ইন্টারন্যাশনাল সেগমেন্টে এই প্রোডাক্টগুলির ভ্যালু হয়। এক্সাম্পল কি Tesla focused on high electric vehicles before expanding broader market. Tesla যখন মার্কেটে আসে, ইনিশিয়ালি তারা হাই এন্ড ইলেকট্রিক ভেহিকলের উপরে তারা ফোকাস করে before expanding into the broad market. The cost বেশি হয়ে যাবে টেসলা, ওদের হাই ইলেকট্রিক ইউজ করে, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড অপশন বা যেটা ইউজ করতে গ্যাস, এটা থেকে ইলেকট্রিসিটি বিল বেশি হয়ে যাবে। Depends on their strategy, কিভাবে তারা মডেল দাঁড় করেছে। এখানে তো ব্যাপারটা সেটা না, আপনি টেসলাকে নিয়ে চিন্তা করে রাখবেন। টেসলা যে একটা নিশ মার্কেট নিয়ে কাজ করতেছে সেটা আপনি চিন্তা করেন। ধরেন বাংলাদেশে টেসলা আসলো, টেসলা কি আমি আপনি সবাইকে নিয়ে চিন্তা করবে? টেসলা চিন্তা করবে স্পেসিফিক একটা মার্কেট নিয়ে। সো এখানে সে একটা নিশ মার্কেট নিয়ে কাজ করতেছে, একটা স্পেসিফিক টার্গেট মার্কেট নিয়ে কাজ করতেছে। টেসলার আমার মতো কাস্টমার টেসলা দরকার নেই। সো এইখানে নিশ স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে নাম্বার 4 ইনোভেশন স্ট্র্যাটেজি। ইনোভেশন স্ট্র্যাটেজি হচ্ছে এখানে গোল কি লিড উইথ
cutting edge product, service and process. Always be innovative, new cutting edge products, new design, new service. এখানে বেনিফিট কি? এটা ক্রিয়েটস ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আপনারা কি ওয়ার্ডটার সাথে পরিচিত? ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ কি বলুন তো? মানে একটা ইউনিক প্রোডাক্ট যেটা যারা প্রথমে লঞ্চ করে বা প্রডিউস করে সেটাই মানে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে। সাবাস, এটাই ফার্স্ট মুভার। সো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ হচ্ছে একটা প্রোডাক্ট আপনি প্রথম দাঁড় করাইলেন। এখানে সার্টেন টাইম পর্যন্ত আপনি একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইতেছেন, কারণ কি আপনি you are the first one to come to the market. এখন প্রোডাক্ট চলুক না চলুক, that is not your concern, but you invented the market, but you explored the whole market. So it creates first mover advantage and high profit margins. এটার অ্যাপ্লিকেশন কি? এই জিনিসটা it's critical in tech for pharmaceutical and rapidly changing markets. Pharmaceutical এ দেখবেন নতুন প্রোডাক্ট, নতুন ইনোভেশন, নতুন টিকা তারা করে। সো ইটস পার্ট অফ ইনোভেশন। যেমন বাংলাদেশে যখন করোনা ভাইরাস হইল, বায়োফার্মা বলে একটা কোম্পানি আছে, তারা একটা টিকা আবিষ্কার করছিল। সো এখানে এক্সাম্পলটা হচ্ছে স্যামসাং। হাউ, কিভাবে? they invest heavily in R&D. R&D বলতে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে তারা হাইলি ইনভেস্ট করে টু স্টে অ্যাহেড ইন টেকনোলজি মার্কেটে এগিয়ে থাকার জন্য they invest heavily in R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ করে নতুন প্রোডাক্ট ডেভেলপ। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস এন্ড জয়েন্ট ভেঞ্চার। এখানে গোল হচ্ছে কোলাবোরেট উইথ লোকাল অর ইন্টারন্যাশনাল ফার্মস ফর মার্কেট এন্ট্রি, R&D এন্ড লজিস্টিক্স। এটা হচ্ছে সাপোজ আমেরিকার একটা কোম্পানি বাংলাদেশে আসলো, এসে আমার সাথে একটা মশার কয়েল বানানো শুরু করলো, মশার কয়েল ফর এক্সাম্পল। সো দ্যাট ইজ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড কি এক্সাম্পল বলছিলাম আপনি বলেন। হ্যাঁ, এখন যখন এই আমেরিকা কোম্পানিকে আর আমি মিলে যখন এই প্রোডাক্টটা ডেভেলপ মার্কেটে আসলাম, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড অলসো ইউ ক্যান কল ইট জয়েন্ট ভেঞ্চার। সো এখানে কি হয়? এখানে গোলটা কি? কোলাবোরেট উইথ লোকাল অর ইন্টারন্যাশনাল ফার্মস ফর মার্কেটিং। দ্য আমেরিকান মার্কেট বা আমেরিকান অর্গানাইজেশন দে থিঙ্ক যে my organization, suppose ABC, is enough mature in Bangladesh market, so they want to partner with me. They think I have the idea of the market entry, কিভাবে তারা মার্কেট এন্ট্রি করবে, I have the idea about product, কি টাইপ প্রোডাক্ট চলবে, and also I can give logistics support better. That is why they come and collaborate with my organization. সেখানে বেনিফিটটা কি? risk যেটা ব্যবসায়, it is shared between me and them, because we are together. Also speeds market entry. Also একটা যদি আমেরিকান কোম্পানিটা বাংলাদেশে এসে অর্গানাইজেশনটা ফর্ম করতো, ওরা যেভাবে মার্কেট এন্ট্রি করতে পারতো বা মার্কেট এক্সপ্যানশন করতে পারতো, in comparison to that, when he does joint venture with my organization, they will be able to do it far better in a quick manner. And also it's provide local market knowledge. Also, but that US company doesn't have the knowledge of the local market Bangladesh. So when he partners with my organization, he also gets information, product knowledge or market knowledge about Bangladesh, about the oil industry. Application হচ্ছে common in entering highly regulated or culturally distant market. So এখানে একটা এক্সাম্পল হচ্ছে স্টারবাকস এন্ড টাটা। স্টারবাকস এর নাম শুনছেন? স্টারবাকস যখন ইন্ডিয়াতে গেছে, দে পার্টনার উইথ টাটা। টাটা কি? সো স্টারবাকস টাটার সাথে
স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স জয়েন্ট ভেঞ্চার করে মার্কেটে ঢুকছে। কেন ঢুকছে? টু get the idea of the market, and as Tata is a very reputable organization. Next is digital and e-commerce strategy. এটা আপনি পড়েন, এখানে বোর্ড কি লেখা? Leverage digital platform for marketing, sales and customer engagement. হয়েছে। এখানে গোলটা হচ্ছে কি ডিজিটাল ই-কমার্স স্ট্র্যাটেজি, গোলটা হচ্ছে লেভারেজ ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করা ফর মার্কেটিং, সেলস এন্ড কাস্টমার এনগেজমেন্ট। এখানে বেনিফিট কি? ইটস এক্সটেন্ড মার্কেট রিচ এন্ড এনাবলস ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। When the organization is going for e-commerce strategy, it extends the market reach. Normally যখন একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, আমি যদি লোক দিয়ে হিউম্যান ফোর্স দিয়ে কাজ করাই, আজকে একটা এলাকায় কাজ করবো, কালকে একটা জায়গায় কাজ করবো। But when I am working in online market, I can extend my market very rapidly. So benefitটা কি? E-commerce strategy ক্ষেত্রে it extends market reach and enables data driven decision making. So আমি দেখলাম যে সাপোজ ফুটিকা জুস মিরপুরের দিকে লোকরা বেশি খায়। আপনি কি জানেন একটা জিনিস, এই এখন এই অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমার যারা বা টার্গেট গ্রুপ যারা, তাদের কনজাম্পশন রেটটা আপনি জানতে পারেন। সাপোজ ফেসবুক কোন সময় মানুষ বেশি ইউজ করে, এই ডাটাটা কি? যখন শুক্র, ফ্রাইডে হয়, স্যাটারডে হয়, ইন বিটুইন 6 to 10 PM, এই টাইমগুলিতে ফেসবুকে মানুষের ট্রাফিকটা বেশি হয়। সো এখানে কি হচ্ছে, এখানে ডিজিটাল ই-কমার্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে বেনিফিটটা হচ্ছে ইট এক্সটেন্ডস মার্কেট রিচ এবং এনাবলস ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। সে যে টি-শার্ট একটা কোম্পানি গেট টু নো কোন বয়সের ছেলেমেয়েরা টি-শার্ট বেশি কিনে, কোন এজের ছেলেমেয়েরা টি-শার্ট বেশি কিনে। সো দে গেট টু নো দ্য টার্গেট মার্কেট স্পেসিফিক্যালি। অ্যাপ্লিকেশন হচ্ছে স্পেশালি ক্রুশিয়াল ফর ইন্টারন্যাশনাল গ্রোথ উইথ লিমিটেড ফিজিক্যাল প্রেজেন্স। সো যেই কোম্পানিগুলির, অর্গানাইজেশনগুলির ফিজিক্যাল প্রেজেন্স, বা সাপোজ একটা ধরেন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের ফিজিক্যাল প্রেজেন্স ধরেন সে মিরপুরের 10 নম্বরে একটা ছোট্ট একটা দোকান, এখন তার কিন্তু সে কিন্তু অনেক মানুষকে রিচ করতে পারতেছে না। কেন পারতেছে না? মিরপুর 10-এর ওই দোকানটা কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আসবে না, স্পেসিফিক একটা টার্গেট কাস্টমার আসবে যারা মিরপুর 10-এর রিলেটেড বা আশপাশে রিলেটেড। যখন সে অনলাইনে যাইতেছে বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে যাচ্ছে, ইজিলি ওর প্রোডাক্ট পুরো বাংলাদেশে ছড়ায় যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ডিজিটাল এন্ড ই-কমার্স স্ট্র্যাটেজি। সো এটার এক্সাম্পল কি? অ্যামাজন হাউ uses advanced logistics, AI and customer data to dominate e-commerce market. Next হচ্ছে number 3, what do you understand by the term strategic move, timing of strategic move and scope of business operation? Strategic move কথাটা মানে কি? আপনি বলুন। আপনি what is strategic move? পড়ার দরকার নেই, যেটা মাথায় আসে এটা বলেন। আপনি বলেন। স্ট্র্যাটেজিক মুভ, স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই কথা হচ্ছে, রাইট? সাথে জাস্ট যোগ হয়েছে স্ট্র্যাটেজিক মুভ কথাটা। এখন আপনি বলেন, আবার আপনি দাঁড়ান না, আপনি মোটামুটি একটু ভোকাল আছেন আর কি। সো হোয়াট ইজ স্ট্র্যাটেজিক মুভ বলেন। কোনো কিছু দেখা লাগবে না, বলেন। আপনি না পারলে ওনারা কোনো কিছু বলুন, তাহলে আপনি বলে ফেলেন, তাহলে ওনারা জানা লাগবে। স্ট্র্যাটেজিক মুভটা কি? কৌশল। বসেন, আপনি বসেন। না না, আপনি স্ট্র্যাটেজিক মুভটা কি? কোন কৌশল কিভাবে যাবে, বাস্তবায়ন হবে এবং কখন, কোথায়, কিভাবে ইমপ্লিমেন্ট হবে। ওকে, ঠিক আছে। Strategic move কি? It's a deliberate action a company takes to strengthen its competitive position. একটা deliberate action
যেটা একটা অর্গানাইজেশন নেয় টু স্ট্রেংথেন ইটস কম্পিটিটিভ পজিশন, তার কম্পিটিটিভ পজিশনটা মার্কেটে দাঁড় করানোর জন্য বা ঠিক ভালো করার জন্য যেই মুভ বা যেই কৌশলগুলি একটা অর্গানাইজেশন নেয়। এটা কি ক্ষেত্রে হয়? এন্টার নিউ মার্কেট, রেসপন্ড টু কম্পিটিশন and also create value. So common strategic move কি? মার্কেট এন্ট্রি, যেমন নিউ জিওগ্রাফিক মার্কেট। একটা অর্গানাইজেশন তারা খালি ইউরোপ মার্কেটে কাজ করতো, এখন তারা দে আর এক্সপ্যান্ডিং টু এশিয়া। এটা কি তার একটা নিউ জিওগ্রাফিক একটা মার্কেট। সে ইউরোপ মার্কেটে ছিল, হি ইজ কামিং টু এশিয়া মার্কেট। সো দ্যাটস এ জিওগ্রাফিক মুভ। বসেন। তারপরে নিউ কাস্টমার সেগমেন্ট। সো নিউ কাস্টমার সেগমেন্ট হলো একটা পাঞ্জাবি, ধরেন একটা আড়ং ধরেন সাপোজ তারা মিড এজ লোকদের নিয়ে কাজ করে, এখন তারা এটা come up with a product for Gen Z. Gen Z কথা কি জানেন? সো Gen Z ফোকাস করে আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসে। যেমন আরোর একটা ব্র্যান্ড আছে, আরো টাগা, তো জানেন। সো এটা কি ইটস ফর Gen Z, but it's not for Gen Z, but it's for young people. সো সেটা নিউ কাস্টমার সেগমেন্ট নিয়ে কাজ করছে। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজিক মুভের একটা পার্ট। দেন product or service innovation, launching new product or upgrading existing ones to meet emerging needs. That is launching new product, নতুন product নিয়ে আসা, or upgrading existing one to meet emerging demand, অথবা existing product গুলি নিয়ে মার্কেটে যে ডিমান্ড ওই অনুযায়ী প্রোডাক্টটাকে সাজানো। নেক্সট ইজ মার্জার, অ্যাকুইজিশন এন্ড অ্যালায়েন্স। মার্জারটা কি? অ্যাকুইজিশনটা কি? একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে কিনে নিচ্ছে বা ওন করতেছে। অ্যালায়েন্স কি? একসাথে হয় অ্যালায়েন্স। সো মার্জার এন্ড অ্যাকুইজিশন ফর গ্রোথ, সিনার্জিজ এন্ড এলিমিনেটিং কম্পিটিশন। মার্জারটা কেন, মার্জার অ্যাকুইজিশনটা কেন হয়? ফর গ্রোথ, for synergies and eliminating কম্পিটিশনটাকে বাধাগ্রস্ত করার জন্য, এলিমিনেট করার জন্য মার্জার এন্ড অ্যাকুইজিশনটা হয় স্ট্র্যাটেজিক মেথড। নেক্সট ইজ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড জয়েন্ট ভেঞ্চার। একটু আগে যেটা পড়াইছি, ফর এন্টারিং ফরেন মার্কেট অর শেয়ারিং টেকনোলজি, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড জয়েন্ট ভেঞ্চার। সিনার্জিস হচ্ছে সিনার্জিস আপনার ইকোনমিক্যাল প্রোডাক্টের যে শিফটটা, আজকে ধরেন আপনি যে ইকোনমিক্যালতে খেলতেছেন মানে কাজ করতেছেন, আপনার ইকোনমিক্যাল ডাইভারশনটা বাড়বে। আজকে এই মার্কেট নিয়ে কাজ করতেছেন, কালকে ওই মার্কেট নিয়ে কাজ করতেছেন, ডিফারেন্ট ইকোনমিক আপনি হিট করতেছেন। সো প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে পেনিট্রেশন প্রাইসিং টু এন্টার নিউ মার্কেট। আপনি ইয়ে করেন, নাম, আইডি সবগুলি দিয়ে দেবেন, সবাই জানেন। So penetrate pricing to enter new market. Pricing টাকে এমনভাবে penetrate করা to enter new market. That is also part of strategic move. Premium pricing to signal quality. Example, Amazon entering the grocery market with its acquisition of Whole Foods is a major strategic move. Timing of strategic move. So timing can be a decisive factor in the success of a strategy. Timing ta, it refers to when a company makes its strategic move relate to competitors. So first mover advantage. First mover advantage হচ্ছে যখন একটা কোম্পানি প্রথম কোনো কিছু নিয়ে, একটা সার্ভিস নিয়ে বা একটা প্রোডাক্ট নিয়ে প্রথম মার্কেটে আসে, দ্যাট ইজ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। বেনিফিটটা কি? ব্র্যান্ড লয়ালিটি, মার্কেট শেয়ার এন্ড টেকনোলজিক্যাল লিডারশিপ। এখানে রিস্কটা কি থাকে? As the organization is a fast mover in a specific market, এখানে হায়ার কস্ট হয়। হায়ার কস্টটা কেন হয়? কারণ এখানে প্রচুর R&D থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকে। আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তো ফ্রি হয় না, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সা খরচ হয়, মনিটারি ভ্যালু হয়। অলসো মার্কেট আনসার্টেনিটি। এখন একটা মার্কেট, আপনি অ্যাজ এ ফার্স্ট মুভার আপনি কাম আপ উইথ এ প্রোডাক্ট, যে আপনি ঘুমানোর সময় একটা বালিশ, আপনি কাম আপ উইথ মানে কনসেপ্ট যে একটা বেডশিট
আপনি এটা নিয়ে যদি শোন আপনার ঘুম খুব ভালো হবে। অ্যাজ এক্সাম্পল, সো এখানে হইতেছে মার্কেট আনসার্টেনিটি আছে, মার্কেটটা তো নিশ্চিত না, আই এম নট শিওর যে আমার প্রোডাক্টটা ঠিক করবে কি না করবে, সো এটা কিন্তু একটা রিস্ক। এক্সাম্পল, টেসলাস আর্লি মুভ ইন ইলেকট্রিক ভেহিকলস। টেসলা যখন ইলেকট্রিক ভেহিকলের মার্কেটে আসছে তখন কিন্তু টেসলা জানতো না যে মার্কেটে এটা চলবে নাকি চলবে, সো এটা একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। নাম্বার 2, ফাস্ট ফরওয়ার্ড স্ট্র্যাটেজি। ফাস্ট ফরওয়ার্ড স্ট্র্যাটেজি হচ্ছে অবজার্ভ দ্য ফাস্ট মুভার দেন কুইকলি এন্টার উইথ ইমপ্রুভমেন্টস। ধরেন আমি একটা মোবাইল বানালাম, মোবাইলটা বানানোর পরে মোবাইলটা কিছু সমস্যা দেখা গেল যে মোবাইলটার সফটওয়্যার আপডেট হচ্ছে না, মোবাইলটার হেডফোনের সাউন্ড কোয়ালিটি ভালো। এটা দেখার পরে উনি এই প্রবলেমগুলি বুঝলো এবং উনি ওই প্রবলেমগুলি মিটিগেট করে এমন একটা প্রোডাক্ট বের করলো যেটা খুব সুন্দর সফটওয়্যার আপডেট হয়, যেটা চার্জ ভালো থাকে, ব্যাটারি লং লাইফ হয়। সো এটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড স্ট্র্যাটেজি। ফাস্ট মুভারের যেই সমস্যাগুলি বা ফাস্ট মুভারের যেই লিমিটেশনগুলি ওইটা দেখে you get to know the things you need to improve, and by improving those things you come in the market. That is fast forward strategy. So এখানে এক্সাম্পল কি, Samsung's quick iteration of smartphone innovation. তারপর হচ্ছে টাইমিং মার্কেট এক্সিট। এখানে হচ্ছে withdrawing from a declining or unprofitable market at the right time to reduce losses. এইটার একটা এক্সাম্পল হচ্ছে করোনার সময় একটা প্রোডাক্ট চলতো দেখেন ঘরে ঘরে, অ্যাপেল সিডার ভিনেগার। সো অ্যাপেল সিডার ভিনেগারটা একটা টাইম পর্যন্ত খুব ভালো মতো চলছে, বাট একটা পর্যায়ে এসে একটা টাইম মার্কেট এক্সিটের টাইম চলে আসছে। সো এখন যারা বুঝতে পারছে তারা খুব ইজিলি তারা মার্কেট থেকে চলে গেছে, কারণ তারা বুঝতে পারছে যে মার্কেট ইজ ডিক্লাইনিং, মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। অলসো ইটস আনপ্রফিটেবল মার্কেট, কারণ পিপল ডোন্ট বিলিভ ইন অ্যাপেল সিডার ভিনেগার এনিমোর। তারপর হচ্ছে স্কোপ অফ বিজনেস অপারেশন। স্কোপটা কি? স্কোপ ডিফাইন্স ওয়্যার এন্ড হাউ ব্রডলি এ কোম্পানি কম্পিটস ইন টার্মস অফ প্রোডাক্ট, জিওগ্রাফিক এন্ড কাস্টমার সেগমেন্ট। এখন প্রোডাক্ট স্কোপ কি? ব্রড স্কোপ পার্সপেক্টিভে যদি চিন্তা করি, অফারিং মেনি প্রোডাক্ট এন্ড সার্ভিস, অনেক প্রোডাক্ট এন্ড সার্ভিস অফার করা হচ্ছে ব্রড স্কোপ। ন্যারো স্কোপ কি? স্পেসিফিক ইন স্পেসিফিক স্পেশালাইজেশন ইন স্পেসিফিক ক্যামেরা, স্পেসিফিক ক্যাটাগরি। যেমন আপনি দেখবেন একটা অ্যাকশন ক্যামেরা আছে গোপ্রো, এটা কি আপনারা দেখছেন? তো এটা কিন্তু একটা স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্ট, সো এটা কিন্তু ন্যারো স্কোপে কাজ করে। তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল স্কোপ। জিওগ্রাফিক স্কোপ কম্পিটিং উইদিন এ কান্ট্রি এন্ড রিজিয়ন। আমি সাপোজ আমি একটা মিনারেল ওয়াটার নিয়ে কাজ করতেছি, আমি খালি জিওগ্রাফিক পার্সপেক্টিভে বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করতেছি। সো কি এখানে হচ্ছে কম্পিটিং উইদিন এ কান্ট্রি অর রিজিয়ন। তারপরে গ্লোবাল ইন্টারন্যাশনাল, অপারেটিং অ্যাক্রস মাল্টিপল কান্ট্রিজ। যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা ভেনেটা বাইরা এরা কিন্তু এখন ইনটু গ্লোবাল মার্কেট। সাপোজ আপনি এখানে যে প্রোডাক্টটা ইউজ করতেছেন ওইটা কিন্তু গ্লোবাল মার্কেটে ইটস অ্যাভেলেবল। হইতে পারে ইটস ইন এ কমপ্লিটলি নিউ নেম, বাট স্টিল দে আর অপারেটিং ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং লাস্টলি হচ্ছে ভার্টিক্যাল স্কোপ, হাউ মাচ অফ দ্য সাপ্লাই চেইন অফ দ্য কোম্পানি কন্ট্রোলস, ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন। একটা কোম্পানি তার সাপ্লাই চেইনটা কতটুকু সে জানে। সাপ্লাই চেইন বলতে ব্যাকওয়ার্ড লাইনে, প্রোডাক্ট টু ফ্রন্টে, ব্যাকওয়ার্ড লাইনে একটা কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং প্রসেস, তার ডিস্ট্রিবিউশন প্রসেসটা কতটা সে বুঝে, দ্যাট ইজ ভার্টিক্যাল স্কোপ। ওকে, সো আমাদের আজকে এইটুকুই। এখন আমি আপনাদের প্রেজেন্টেশনের টপিকটা দিয়ে দিব, দিলে ইউ ওয়ার্ক উইথ দ্যাট, ইটস এন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। আপনি সামনে চলে আসুন, আপনি সামনে মানে ওই সামনে এইখানে চলে আসুন। না না অফ থাকবে না, আপনি পরে এদিকে চলে আসুন।
হ্যাঁ How important is to set a good mission statement and a good vision statement for an organization? How important is to set a good mission statement and good vision statement for an organization? প্রত্যেকটা অর্গানাইজেশনেরই আপনি দেখবেন ওয়েবসাইটে যদি যান বা প্রোফাইলে যদি যান প্রত্যেকেই একটা মিশন আর একটা ভিশন স্টেটমেন্ট থাকে, রাইট? আমরা এই করব, আমরা ওই করব, এই করব, সেই অনেক কিছু থাকে। সো এখানে কোশ্চেনটা হলো হাউ ইম্পর্টেন্ট ইজ টু সেট এ গুড মিশন এন্ড ভিশন, গুড ভিশন স্টেটমেন্ট ফর অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের জন্য একটা ভালো মিশন এবং ভিশন স্টেটমেন্ট করাটা কতটা ইম্পর্টেন্ট? Does that help the organization in any way? এই গুড মিশন এবং ভিশন স্টেটমেন্টটা কি অর্গানাইজেশনটাকে কোনোভাবে হেল্প করে, সাহায্য করে? Give one example of each of a mission statement and a vision statement used by organizations. একটা এক্সাম্পল প্রোভাইড করেন কোনো একটা অর্গানাইজেশনের মিশন স্টেটমেন্ট এবং কোনো একটা অর্গানাইজেশনের ভিশন স্টেটমেন্ট। And also explain what messages they try to convey through the mission and vision statement. অলসো এটা আইডেন্টিফাই করেন যে ওই অর্গানাইজেশনটার মিশন স্টেটমেন্টের মাধ্যমে সে আমাদের নর্মাল কাস্টমারদেরকে বা হিউম্যানদেরকে কি বোঝাতে চাচ্ছে এবং ওই ভিশন স্টেটমেন্টের মধ্যে কি বোঝাতে চাচ্ছে, কি মেসেজটা দেয়ার ট্রাই করছে। জান বসুন। এখন টাস্কটা কি? It's prepare a 5-minute presentation and answer the following questions mentioned at the above. এখানে একটা এক্সাম্পল দেখেন, এক্সাম্পল অফ এ মিশন স্টেটমেন্ট। পিজা হাটস মিশন স্টেটমেন্ট। পিজা হাট কি বলছে? We take pride in making a perfect pizza and providing courteous and helping service on the time all the time. Every customer says I'll be back. এটা হচ্ছে পিজা হাটের একটা মিশন স্টেটমেন্ট। সো এখানে পিজা হাট কি মেসেজটা দিতে চাচ্ছে? The message they are trying to convey is a commitment to high quality and consistent customer satisfaction. পিজা বলতে চাচ্ছে তাদের কমিটমেন্ট যে তারা যে হাই কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করে এইটার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্টটা এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশনটা, কাস্টমারের সন্তুষ্টিটা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা তারা এখানে বুঝতে চাচ্ছে। এখন এটা যদি ব্রেকডাউন করি, হিয়ার ইজ এ ব্রেকডাউন। এই টোটাল যে মিশনটা, মিশন স্টেটমেন্ট, এটার ব্রেকডাউন। উই টেক প্রাইড ইন মেকিং এ পারফেক্ট পিজা, এই ফার্স্ট পার্টটা ছিল, রাইট? emphasizes quality and care in their product. তারা emphasize করতেছে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে it emphasize quality and care in their product. তাদের কোয়ালিটি এবং প্রোডাক্টে যে তারা কেয়ার করে এটা তারা এই সেন্টেন্সটার মাধ্যমে, এই পার্ট অফ দ্য সেন্টেন্সের মাধ্যমে বোঝাচ্ছে। নেক্সট ইজ প্রোভাইডিং courteous and helping service. দেখেন প্রোভাইডিং courteous and helping service এটার মাধ্যমে তারা হাইলাইট করতেছে দেয়ার ফোকাস অন কাস্টমার সার্ভিস এন্ড ফ্রেন্ডলিনেস। তাদের কাস্টমার সার্ভিস এবং তাদের ফ্রেন্ডলিনেস তারা বোঝাচ্ছে। তারপরে ওয়ান টাইম অল দ্য টাইম, এটা কি? ইট স্ট্রেসেস রিলায়েবিলিটি এন্ড পাংচুয়ালিটি লাইকলি ফর ডেলিভারিজ অর অর্ডার। তারা তাদের পাংচুয়ালিটি এবং তাদের রিলায়েবিলিটি তারা যে কতটা গ্রহণযোগ্য এটা তাদের বোঝাচ্ছে রিগার্ডিং ডেলিভারি। এন্ড লাস্টে তারা কি? এভরি কাস্টমার সেজ আই উইল বি ব্যাক, এটার মাধ্যমে তারা বোঝাচ্ছে suggest that the overall experience is so positive that customers return, indicating strong loyalty and satisfaction. যে টোটাল কাস্টমার জার্নিটা এত সুন্দর বা এত ভালো যে প্রত্যেকটা কাস্টমার আবার রিটার্ন করে। এবং এইটা কি আইডেন্টিফাই করে? কাস্টমার স্ট্রং লয়ালিটি এবং স্যাটিসফ্যাকশন, মানে কাস্টমারটা লয়াল টু দ্য প্রোডাক্ট এন্ড কাস্টমার ইজ স্যাটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট। এখন এইখানে কোর মেসেজটা কি? এখানে কোর মেসেজ হচ্ছে পিজা দিতে চাইছে they want customers to know they deliver quality, reliability and friendly service, making them a place people want to return. বুঝতে পারছেন? আপনি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ বুঝছেন? সো এইটা এই পিজা হাটের এক্সাম্পলটা ইটস এ
বেসিক এক্সাম্পল, আপনারা যখন প্রেজেন্টেশনটা করবেন ডোন্ট ইউজ দিস এক্সাম্পল, ইউজ সামথিং ডিফারেন্ট। সো এটা ছিল একটা মিশন স্টেটমেন্টের এক্সাম্পল। নেক্সট হচ্ছে ভিশন স্টেটমেন্ট। জেনারেল মোটরস, আপনি কি বলছেন তো? জি স্যার। ভিশন স্টেটমেন্ট হচ্ছে জেনারেল মোটরের ভিশন স্টেটমেন্ট হলো টু বি দ্য ওয়ার্ল্ডস লিডার ইন ট্রান্সপোর্টেশন প্রোডাক্ট এন্ড রিলেটেড সার্ভিস। এটা মানেটা কি? টু বি ওয়ার্ল্ডস লিডার ইন ট্রান্সপোর্টেশন প্রোডাক্ট এন্ড রিলেটেড সার্ভিস, এটা হলো জেনারেল মোটরের ভিশন স্টেটমেন্ট। তারা বলতেছে they want to be the leader in transportation product, transportation related product এর ক্ষেত্রে তারা লিডার হতে চায় and related product related services। এটা ভিশন ভিশন। সো এখানে জেনারেল মোটর স্টেটমেন্ট টু বি the world's leader in transportation products and related service, it's a vision statement that communicates their long term ambition and strategic direction। এখন যদি এটাকে ভাঙি, the key message that they are trying to convey, তারা কি মেসেজটা দিতে যাচ্ছে? গ্লোবাল লিডারশিপ। তারা they aim to lead the world, তারা ট্রান্সপোর্টেশন মার্কেটে তারা লিড করতে চায়। It's not that they are just another transport oriented company, they want to be the leader of the market। এখানে তারা গ্লোবাল লিডারশিপ দিচ্ছে। নেক্সট ইজ ট্রান্সপোর্টেশন প্রোডাক্ট। তার মানে হচ্ছে their focus is on all kind of vehicles and mobility solutions not limited to traditional car। তার মানে they focus on all kind of vehicles, যা যা ভেহিকল তাদের আছে তার সব কিছুতে তারা ফোকাস করতেছে, and all type of mobility or automobile related solutions not related to traditional car। খালি ট্রেডিশনাল সিডান কার বা এটা নিয়ে তাদের ফোকাস না, তার টোটাল মার্কেটটা নিয়ে তারা টোটাল মার্কেটের ট্রান্সপোর্টেশন প্রোডাক্টে তারা লিড করতেছে। আর এখানে লাস্টের যে কথাটা রিলেটেড সার্ভিস বলতে বোঝাচ্ছে দে অলসো ওয়ান্ট টু লিড ইন এরিয়াস কানেক্টেড টু ট্রান্সপোর্টেশন। এখন একটা ট্রান্সপোর্টেশনে কিন্তু খালি একটা গাড়ি দেখতেছেন, গাড়ি কিন্তু তা না, এর সাথে আরো রিলেটেড অনেক কিছু আছে, পার্টস আছে, তারপরে অয়েল রিলেটেড ইস্যুস আছে। সো দে অলসো ওয়ান্ট টু লিড ইন এরিয়াস কানেক্টেড টু ট্রান্সপোর্টেশন লাইক ফাইন্যান্সিং, মেইনটেনেন্স, mobility platforms and possibility future tech like EV infrastructure, মানে electronic vehicle infrastructure and autonomous vehicle service, মানে আর যা যা services আছে related to vehicle। So in essence what General Motors is trying to say is they aspire to be the top global innovator and provider across the entire transportation ecosystem। তারা চাচ্ছে কি to be the top global innovator, transport industry ক্ষেত্রে they want to be the top global innovator and provider across the entire transportation system। তারা ট্রান্সপোর্ট ইকোসিস্টেমটা তারা লিড করতে চাচ্ছে এবং তারা তাদের ইনোভেশন বা তাদের ইনোভেটিভ প্রোডাক্টস দিয়ে তারা এমন ভাবে মার্কেটে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে যে দে আর দ্য বেস্ট, দে আর দ্য লিডার, আর বাকি যারা আছে দে আর জাস্ট এন্ড ধরেন বক্স অফ কার। সো এইটা বেসিক্যালি আপনাদের প্রেজেন্টেশন। এটা সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 25 মে। আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব গ্রুপগুলিতে, অলসো ইয়ারটিতে, আপনারা এখানে সাবমিট করবেন। প্লিজ ডোন্ট সাবমিট অ্যাট ফেসবুক গ্রুপগুলিতে, আমি ফেসবুকে অ্যাক্টিভ না, সো আমি আমার দেখা সুযোগ হবে। সো আপনারা আমি যে গুগল লিংকটা দিব ওই গুগল লিংকে আপনারা প্রেজেন্টেশন হ্যাঁ একা করবেন, হ্যাঁ একা করবেন। এবং প্লিজ 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 আপনারা যারা ক্লাসে আছেন তারাও এই মেসেজটা কনভে করবেন যে ফেসবুকে ওই যে আপনারা আপলোড করেন মেসেজটা ডোন্ট ডু দ্যাট। আমার ওই প্রেজেন্টেশন দেখার আমার সুযোগ হবে না। পার্ট দুইটা একটা কোম্পানি নিয়ে করব না, ঠিক না, একটা নিয়ে করবেন মিশন, একটা নিয়ে করবেন মিশন। প্রথমে আপনি এই প্রশ্নটা অ্যানসার করবেন, হাউ ইম্পর্টেন্ট ইজ টু সেট এ গুড মিশন স্টেটমেন্ট এন্ড এ গুড ভিশন স্টেটমেন্ট ফর অ্যান অর্গানাইজেশন। কতটা ইম্পর্টেন্ট একটা মিশন এবং একটা ভিশন স্টেটমেন্ট ফর অ্যান অর্গানাইজেশন। ডাজ দ্যাট হেল্প ইন অর্গানাইজেশন এনি ওয়ে? ডেফিনেটলি। যখন এটা তারা বলে, আপনি যদি বলে দেন যে নো ইট ডাজন্ট হেল্প ইন অর্গানাইজেশন এনি ওয়ে, এটা বললে হবে না। ডেফিনেটলি দেয়ার ইজ এ পারপাস। তারা একটা এত বড় একটা কোম্পানি একটা মিশন স্টেটমেন্ট আছে, একটা ভিশন স্টেটমেন্ট আছে। সো আপনাকে
কিভাবে এটা হেল্প করে অর্গানাইজেশনটাকে এটা আপনাকে প্রমাণ করতে হবে উইথ সিম্পল 1 or 2 লাইন। Give one example of each of a mission statement. একটা মিশন স্টেটমেন্টের উদাহরণ দিবেন, একটা ভিশন স্টেটমেন্টের উদাহরণ দিবেন which is used by some organization. এটা এমনও হইতে পারে আপনি ম্যাকডোনাল্ডসের মিশন এবং ভিশন স্টেটমেন্ট আপনি লিখবেন, কোনো সমস্যা নাই, বাট হুবহু এআই থেকে কপি পেস্ট করে করলে হবে না। আপনাকে জিনিসটা যখন প্রেজেন্ট করবেন বুঝাইতে হবে। এখানে আপনার যেটা বুঝাইতে হবে হোয়াট মেসেজ কি মেসেজ অর্গানাইজেশনটা কনভে করতে চায় তার মিশন এবং ভিশন স্টেটমেন্টের মাধ্যমে এটা আপনাকে বুঝাইতে হবে। আর কি ফিউচার গোলগুলো আছে, ফিউচারে কি Whatever করতে it is, চায় এটা আপনি যা বুঝেন, এখানে কোনো ইটস নট রিলেটেড যে আপনাকে এইটাই বলতে হবে। আপনার যেটা মনে হয়, আপনার যেটা চিন্তায় আসে, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু। বাট ওই কোম্পানির মিশন স্টেটমেন্টটা দেখবেন, ওই কোম্পানির মিশন স্টেটমেন্টটা দেখবেন, মানে নিজে মন করা একটা কথা কইলে ওইটা দিয়ে এই করে দিলে এটা হবে না। এরকম অনেক কোম্পানির ভিশন স্টেটমেন্ট পাবেন অনলাইনে, অভাব নেই। আচ্ছা, দ্যাটস অল। আজকে আপনি এটা ডান, সব ডান। দিব কিছুক্ষণের মধ্যে দিয়ে পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টটা অলরেডি আপলোডেড, প্রেজেন্টেশনটা আপনি 1 ঘন্টার মধ্যে পাবেন। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন আর রাত্রে পাবেন ইয়ার। Not necessarily, মানে 5 মিনিট বলতে আপনি যদি একটা লাস্ট একটা জিনিস মানে প্রেজেন্টেশন এখানে 5 মিনিটস বলতে যে খালি 5 মিনিটস তা না, আপনি যদি 3 মিনিটসও বুঝাইতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট জিনিসটা বুঝতে হবে। আর কাইন্ডলি 25 তারিখের পরে দিতে পারি না স্যার। হ্যাঁ, আচ্ছা আপনি